সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের সংবাদপত্র দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। অধ্যাপক পারভেজ করিম আব্বাসী রয়েছেন আমাদের সঙ্গে, স্বাগত জানাচ্ছি পারভেজ আপনাকে। ধন্যবাদ মতি ভাই। শিরোনাম দেখে নিচ্ছি। বাংলাদেশ প্রতিদিন দলগুলোর সামনে 120 পয়েন্ট, সশস্ত্র বাহিনীকে সব বিতর্কের ঊর্ধ্বে রাখতে হবে। ইত্তেফাক, খুন, ডাকাতি, ছিনতাই ও ধর্ষণে বাড়ছে উদ্বেগ। শেখ হাসিনা ও রেহানা সহ পরিবারের সদস্যদের 124 ব্যাংক হিসাব অবরুদ্ধ। মানবজমিন, কেন এই মরণোত্তর পদক? 6 মাস সঞ্চয়পত্র ভাঙানোর হার অব্যাহত। সমকাল, হাসিনাকে দিয়েই শুরু গণহত্যার বিচার। শেখ পরিবারের জমি, ফ্ল্যাট জব্দের আদেশ। কালের কণ্ঠ, পুলিশে শৈথিল্য বাড়ছে, বিশৃঙ্খলা, বেতন বোনাসের ঝুঁকিতে 60 কারখানা। আমার দেশ, হাসিনার সামরিক সচিবের বাগানবাড়ি বিলাস। শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু। কালবেলা, আসামি বিদেশে, নিষেধাজ্ঞা দেশে। শেখ হাসিনা ও রেহানা পরিবারের সম্পদ ফ্রিজ। দেশ রূপান্তর, বিমানের আকাশে নৈরাজ্য। ঈদের আগে চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। সময়ের আলো, ডিসি হতেও অনীহা, দুর্ভোগ, অপরাধ বাড়ার শঙ্কা। প্রতিদিনের বাংলাদেশ, মেয়াদ বৃদ্ধির নামে শুভঙ্করের ফাঁকি। শেখ হাসিনা পরিবারের জমি ও ফ্ল্যাট জব্দের আদেশ। খবরের কাগজ, পাচারের অর্থ ফেরানোর উদ্যোগ, জেনে শুনে রোহিঙ্গাদের ভোটার করা হচ্ছে। দিনকাল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কার বহাল। রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, তারেক রহমান। সংগ্রাম, হাসিনা পরিবারের সম্পদ ক্রোক, 124 ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ। আগস্ট বিপ্লবের চেতনায় নতুন বাংলাদেশ করতে ঐক্যবদ্ধ হতে হবে, ডাক্তার শফিকুর রহমান। করতুয়া, হাসিনা ও রেহানা পরিবারের জমি, ফ্ল্যাট জব্দের আদেশ। ধর্ষণ বিরোধী পদযাত্রায় পুলিশের বাধা, লাঠিচার্জ। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, জিরো ইন্টারেস্ট লোনস গান, বাট ওয়ার্ল্ড ব্যাংক অফার্স লোয়ার রেটস ইন নিউ পলিসি। সমকাল যে খবরটা দিয়েছে সেই খবরের শিরোনাম হচ্ছে হাসিনাকে দিয়েই শুরু গণহত্যার বিচার। বিচার পর্ব যেভাবে চলছে আপনি কিভাবে দেখছেন? যথার্থই, কেননা হচ্ছে ক্ষমতার শীর্ষে যে থাকবে তার হচ্ছে যে তার হচ্ছে জবাবদিহিতা সবচেয়ে বেশি হওয়া উচিত। জি। তো সুতরাং আমরা দেখলাম যে বিগত 16 বছরের ক্রমাগত যে এখানে হচ্ছে স্বেচ্ছাচারিতা, দুঃশাসন, পরের দিকে কুশাসন, লুটপাট, গুম, খুন, নিপীড়ন, গণতন্ত্রের এখানে হত্যা করা, সবগুলোর সাথে এবং এখানে বিদেশে চুরি করে দেশের লোকের টাকা চুরি করে বিদেশে পাচার করা, সবগুলোই, এবং হচ্ছে আমাদের দেশে অবকাঠামো যে এখানে হচ্ছে যে প্রত্যেকটি অবকাঠামো যেগুলো আছে সবগুলোকে দলীয়করণ করা, রাজনীতিকরণ এখানে ঢুকিয়ে দেওয়া, এবং হচ্ছে একটা পরিবারতন্ত্রের উপরে হচ্ছে নির্ভরশীল করা একটা দেশকে আমরা দেখলাম হচ্ছে যে এটার হচ্ছে নেতৃত্বে কিন্তু আওয়ামী লীগের এখানে, এবং আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন হচ্ছে শেখ হাসিনা এবং তার পরিবার পরিজন। এবং সবচেয়ে বড় কথা যে অগস্টের যে হত্যা, মানে জুলাই অগস্ট এখানে যে ছাত্রদের যে একটা শান্তিপূর্ণ যে এখানে একটা দাবি দেওয়া শুরু ছিল, সেখান থেকে যেটা ঠান্ডা মাথায় কথা বলে করা যেতে পারতো বা নিরসন করা যেতে পারতো, সেখানে যে পুলিশ যেভাবে পুলিশ এবং সশস্ত্র মানে এখানে যে দেশের যে সশস্ত্র বাহিনী যাদেরকে বলে ল এনফোর্সমেন্ট এজেন্সিজ যে বলবো, বিশেষত পুলিশদেরকে যেভাবে লেলি দেওয়া হলো, তো এটা তো হচ্ছে সারা বিশ্বে আসছে এবং এটা ইউএন রিপোর্টেও আসছে, তো জাতিসংঘের রিপোর্টেও আসছে, তো নতুন করে না। তো এখন হচ্ছে যে বিচারের যে প্রক্রিয়া এটা শুরু করা উচিত। এই প্রায় 6 মাস চলে গেছে এই অন্তর্বর্তীকালীন সরকারের, এবং এটা জবাবদিহিতার প্রক্রিয়াটা শুরু করে দেওয়া উচিত। এবং নির্বাচন আগে হবে না পরে হবে দেশের মানুষই বলে দেবে, দেশের মানুষের রায়ই ফুটে উঠবে। কিন্তু এই বিচার প্রক্রিয়াধীন যেটা চলছে, বিচারের যে প্রক্রিয়াটা আছে, এটা নিরপেক্ষভাবে, স্বচ্ছভাবে, এবং যাতে হচ্ছে যেটা এই বিচারের প্রক্রিয়াটা যে প্রশ্নাতীত হয়, যাতে মানুষের এটার মধ্যে জল্পনা কল্পনা না করতে পারে, অ্যাসপারশন না কাজ করতে পারে, অবজেক্টিভলি এটা বিচার করা উচিত। এবং বিচারটা এমনভাবে করা উচিত যাতে ভবিষ্যতে কেউ যাতে ক্ষমতায় গিয়ে ক্ষমতার দুর্ব্যবহার না করতে পারে, অপব্যবহার না করতে পারে, দেশের জনগণের সাথে যেখানে যে ওয়াদা করেছে ওয়াদাটার সাথে যেখানে শপথ ভঙ্গ না করতে পারে, এটার জন্য দৃষ্টান্তমূলক একটা শাস্তি করা উচিত। এবং এটার জন্য যথাযথ তথ্য সংগ্রহ করে
একটা নিরপেক্ষ বিচার করা উচিত আমার মনে হয়। তো এইটা করলে আমি বলবো যে অন্তর্বর্তীকালীন সরকার পুরোপুরি এই কাজটা সেরে উঠতে পারবে নাকি না আমি জানি না, কিন্তু আমার মনে হয় যত বাকি যে রাজনৈতিক দলগুলো আছে তাদের কাছে এখানে হচ্ছে যে তাদেরকেও এইটার মধ্যে একটা ওদের সম্মতি নেওয়া, একটা কনসেনসাস নেওয়া যে এই একটা ব্যাপারে যে আগের সরকারে যেগুলো অন্যায় হয়েছে সেগুলোকে হচ্ছে লিপিবদ্ধ করে এখানে হচ্ছে এটা বিচার করা, যাতে ভবিষ্যতে চেক অ্যান্ড ব্যালেন্স থাকে যারা ক্ষমতার মধ্যে আছে। আপনার ওই একই দিনে মানে যে খবরটা আসছে যে শেখ পরিবারের জমি জমা সম্পদ ক্রুকের নির্দেশ দিয়েছে আদালত, এটাও হচ্ছে ওটার সাথেই আমি বলবো হচ্ছে যে সাইমালটেনিয়াস প্রসেস, কেননা দুর্নীতির ব্যাপারে শ্বেতপত্রের তো এখানে আমাদের ফাইন্ডিংস আছে। তো এখানে যে বলাই হচ্ছে যে এখানে হচ্ছে যে এখানে তথ্যপত্র প্রমাণ করে যে অন্তত 220 থেকে 240 বিলিয়ন ডলার বিগত 10 বছর এখান থেকে চলে গেছে। এছাড়াও আপনি যদি দেখুন বাংলাদেশ ব্যাংকের যে এখানে তথ্য উপত্য থেকে যে 2009-এ আমাদের নন পারফর্মিং লোন যেগুলো ছিল মাত্র 22,000 কোটি ছিল, এটা 2024-এ শেষে দাঁড়িয়েছে 1,82,000 কোটি। এর মধ্যে অনেকে ধারণা করে যে এই অ্যামাউন্টটা আরও বেশি, এটা হচ্ছে 4,00,000 কোটি টাকার মতো দাঁড়াতে পারে। এবং রাজনৈতিকরণের জন্য যে লোন স্ক্যাম যেখানে আছে, যে নিজের ক্রনি ক্যাপিটালিজম যাকে বলে, যে নিজের সঙ্গী সাথীদেরকে দিয়ে দেওয়ার জন্য ফায়দা দেওয়ার জন্য ব্যাংকের জনগণের আমানত এখান থেকে খেয়ানত হয়েছে হচ্ছে 92 লাখ কোটি টাকা। তো এই তথ্যগুলো তো সবই আছে, প্রত্যেকটা প্রজেক্ট থেকে টাকা চলে গেছে। তো যারা এটার সাথে সম্পৃক্ত ছিল, শুধু রাজনৈতিক দল না বা শুধু একটি পরিবার না, বা এদের সাথে যারা ছিল এবং যারা সরাসরিভাবে দুর্নীতির প্রক্রিয়ার সাথে ছিল, এটা যদি আপনি বলেন আমলারা বলেন, এটা আপনি যদি বলেন যে আইন প্রশাসনের মানে যারা এখানে সংশ্লিষ্ট ব্যক্তি যারা থাকে, বা যারা হচ্ছে টেকনিক্যাল এক্সপার্ট যারা আছে, যারা হচ্ছে এই লুটের ভাগে হিস্সা নিয়েছে, তাদের সবাইকে বিচারে আনা উচিত। কিন্তু আবারও বলবো, নিরপেক্ষ বিচার প্রক্রিয়া দিয়ে, শুধু জিজ্ঞাসার কারণে মিথ্যা মামলা দিয়ে জিনিসটাকে হালকা না করে, এটা হচ্ছে অবজেক্টিভলি ট্রান্সপারেন্টলি এটা হচ্ছে স্বচ্ছতার সাথে বিচারটা করা উচিত। কিন্তু যেভাবে ঢালাও মামলা হচ্ছে তাতে আপনার বিচার প্রক্রিয়া কতটুকু স্বচ্ছ হবে এই নিয়ে তো সংশয় রয়েছে। আমি এই জন্যই বলবো যে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে যারা এটার সাথে সংশ্লিষ্ট আছেন উপদেষ্টারা, তাদের প্রতি ওনারা দেখেন নাকি যে দেখেন না আমি জানি না, কিন্তু নাগরিক হিসাবে আমি বলবো যে দেখুন, অন্তর্বর্তীকালীন সরকারের উপর এখন অনেক চাপ আছে, আন্তর্জাতিক চাপ, অভ্যন্তরীণ চাপ, নিজেদের ভুলের কারণে অনেক কিছু চাপ সৃষ্টি হয়েছে। এখন এর মধ্যে আপনি যদি আগের সরকারের সাথে যদি একই প্রক্রিয়ায় যান, যে আগের সরকারের একটা ক্লাসিক কেস ছিল যে হচ্ছে তাদের যে ক্রিটিক যারা ছিল বা যাদের ওপোনেন্ট দিকে ছিল, তাদেরকে নানানভাবে হয়রানি করা, নানানভাবে হয়রানির শিকার আপনিও হয়েছেন, আরও অনেকে হয়েছে। এবং হচ্ছে যারাই কথা বলতো, যারাই হচ্ছে ক্রিটিসাইজ করতো, যারা হচ্ছে সুরে সুর মিলাতো না, তাদেরকে নানানভাবে চাপে ফেলা হতো। আপনি সবাই এর মধ্যে সামিল আছে। এবং মিথ্যা মামলা ছিল এটার মধ্যে হচ্ছে এটা বলবো যে ফেভার্ড ওদের হচ্ছে একটা অপশন। এই একই জিনিস যদি অন্তর্বর্তীকালীন সরকার যদি ওরা ফলো করে, এবং এটা বেশ কয়েকটা আসছে, এবং যদি সেই পুলিশ প্রশাসনের উপরেই যদি ওরা নির্ভরশীল হয় যে এই মিথ্যা মামলা সাজানোর জন্য, তাহলে কিন্তু ওদের যে কেসটা বা ওদের যে লোকাস স্ট্যান্ডিং যেটা আমরা বলবো, ওইটা কিন্তু হালকা হয়ে যাবে, ওটা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। এবং দেশের ভিতরে এবং দেশের বাইরে যারা হচ্ছে এই সরকার যেখানে জনগণের এখানে যে আকাঙ্ক্ষা যে পূরণ করার জন্য আসছে, এরা কিন্তু ওদের যে প্রতিচ্ছবিটা, এটাও কিন্তু হচ্ছে ম্লান হয়ে যাবে, এদেরকে প্রশ্নবিদ্ধ হবে ওদের লেগেসিটা। তো আমার মনে হয় যে এইটা থেকে সরে আসা উচিত, নিরপেক্ষভাবে বিচার করুন এবং হচ্ছে মিথ্যা মামলার আশ্রয় নেবেন না। যারা অন্যায় করেছে তাদের যথেষ্ট প্রমাণ রেখেছে, ওটা এখানে হচ্ছে একটা সিনক্রোনাইজ প্রসেসে, সিস্টেমিক প্রসেসে, এখানে ডিউ প্রসেস অফ ল করুন, যাতে হচ্ছে ভবিষ্যতে এটা একটা ল্যান্ডমার্ক, এটা এক্সাম্পল থাকে, যেখান থেকে আমরা শিখতে পারি, যেখান থেকে আমরা গর্ব করতে পারি। আপনি জানেন যে অর্থনৈতিক সংকট, এটা চরম অর্থনৈতিক সংকট, এই সংকটের কারণেই মানুষ সঞ্চয়পত্র ভাঙাচ্ছে, মানে ম্যাচিওর হওয়ার আগেই, কারণ অনেকের মধ্যে তার সংসার চালানো খুব কঠিন হয়ে যাচ্ছে।
এটা তো মানে আমি আপনাকে এটা বলবো যে এই একটা ব্যাপারে আমি বলবো যে অন্তর্বর্তী সরকারের আমি বলবো যে বিষয়টা দোষ দিতে পারছি না, কেননা আমাদের আপনার এই প্রোগ্রামে যদি যারা কেউ দেখতে চায় বহু প্রোগ্রাম চলে গেছে, 2-3 বছর ধরে বলেছি এই যে ইকোনমিক গ্রোথ মিরাকেল, এই হচ্ছে ডেভেলপমেন্ট সাগা, এবং ডেভেলপমেন্ট মানে উন্নয়ন হচ্ছে গণতন্ত্রের হচ্ছে একটা সাবস্টিটিউট হিসাবে যে একটা আমি কি বলবো একটা হচ্ছে যে খোড়া একটা যুক্তি এটা দাঁড় করানোর চেষ্টা, এটার কিন্তু চাপ এখন পুরোপুরি এখন আমাদের কাছে এসে পড়েছে। আপনার 37 মাস ধরে আপনার মূল্যস্ফীতি কিন্তু হচ্ছে যে এখানে হচ্ছে যে আপনার মূল্যস্ফীতি যেটা আছে সেটা কিন্তু হচ্ছে এখানে হচ্ছে যে 9% উপরে আছে। 23 মাস তো শুধু 9% ক্রমাগত আছে। ইনফর্মাল সেক্টর যেখানে হচ্ছে যে আমাদের এখানে হচ্ছে যেখানে মনে করুন রিক্সাওয়ালা বলেন, মুটে মজুর বলেন, যারা হচ্ছে অফিসে 9 to 5 জব করে না, 9টা থেকে 5টা চাকরি করেন না, ওদের উপরে একটা তথ্য উপর থেকে দিয়ে আসে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, আমাদের দেশের এখান থেকে তথ্য থেকে আসে সরকার এখান থেকে, যে 3 বছর ধরে তাদের মজুরি বৃদ্ধির হার হচ্ছে 8.12%, কিন্তু মূল্যস্ফীতি হয়েছে গড়ে হচ্ছে 9 থেকে 9.5%। তার মানে আমরা যেটা বলি হচ্ছে যে রিয়েল ওয়েজ মানে আপনার মূল্যস্ফীতিকে অ্যাডজাস্ট করে যে আপনি এখানে টাকা নেবেন, আপনার মানুষের এখানে হচ্ছে মানে আয় কমে গেছে মূল্যস্ফীতির তুলনায়। ব্যবসায় এখানে হচ্ছে যে আপনি এখানে বলবেন হচ্ছে এটা হচ্ছে যে ব্যবসায়ের কথা তো আমি বলবো এটা ওয়ান ভেরি ইজি মেজার হচ্ছে যে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ, মানে আপনার হচ্ছে যে এই বেসরকারি খাতের হচ্ছে ঋণ নেওয়ার প্রবণতা ওটা হচ্ছে সবচেয়ে কম 7.3% মতো। তো তার মানে কি ব্যবসায়ীরা এখন বিনিয়োগ করতে চাচ্ছে না, আইন শৃঙ্খলার অবস্থা তো ততই বোঝো, মানে খুন, রাহাজানি, ডাকাতি এবং সবচেয়ে পীড়াদায়ক ধর্ষণ এবং নারীদের উপর আক্রমণ ক্রমাগত বাড়ছে, যেন হচ্ছে যে এটা যে ডেলিবারেটলি কেউ হয়তো বা আমরা নিজেরাই নিজেদেরকে আমরা ধ্বংস করার জন্য উন্মত্ত হয়ে আছি, বা হচ্ছে বাইরে এখান থেকে কেউ হাওয়া দিচ্ছে এবং ভিতরে এখানে কিছু এখানে লোকরা এখানে করছে। কিন্তু এটাতে যেটা হচ্ছে যে সাধারণ মানুষ যারা একটা অগস্ট 5-এর পর একটা সুদিনে আশা করেছিল তাদের কিন্তু এটা স্বপ্নভঙ্গ হওয়ার সম্ভাবনা আছে, এবং সাধারণ মানুষের যে নাভিশ্বাস হচ্ছে এটার প্রতি কিন্তু আমাদের কিন্তু এটা কিন্তু আমাদের ভুললে চলবে না। ওরা যদি মানে মনে করুন অর্থের সংকট, জীবনের সংকট, মেয়েদের মা বোন মেয়ে বউদের এখানে হচ্ছে ইজ্জতের সংকট যদি হয়ে থাকে, তাহলে আমাদের দেশের লোকদের কি করবে সাধারণ মানুষ যাদের কোনো দোষ নেই? এবং আমাদের দেশের জানমাল এখানে হচ্ছে ইজ্জতের এখানে হচ্ছে এটা প্রোটেক্ট করার কার দায়িত্ব? সরকারের, যে সরকারই হোক। আগের সরকার করতে পারে নাই বলে কিন্তু হচ্ছে ওদেরকে দেশের লোকরা বিতাড়িত করেছে, উৎখাত করেছে, বিতাড়িত করেছে। এখন আমি বলবো হচ্ছে যে অন্তর্বর্তী সরকারে এখানে হচ্ছে চিফ অ্যাডভাইজার হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের এখনও বলবো যে গুডউইল আছে। নারী ক্ষমতায়নের ব্যাপারে উনি কিন্তু বিশ্বে কিন্তু হচ্ছে একটা বিশ্ববরেণ্য ব্যক্তি, এবং আমাদের যে দেশে যে দারিদ্র যে এখানে হচ্ছে যে সীমা এখানে কমানোর জন্য মানুষকে হচ্ছে যে নিজের পায়ে দাঁড়ানোর জন্য স্বাবলম্বী করার জন্য ওনার কিন্তু পায়োনিয়ারিং রোল আছে, পুরো মাইক্রো ক্রেডিট এখানে আছে ওনার, এটা তো অনস্বীকার্য। কিন্তু এখন এটাও তো ওনার লেগেসিকে প্রশ্নবুদ্ধ করছে যে উনি যে এখানে যে দেশে এখানে হচ্ছে যে এখানে ক্ষমতায় আছেন সেই দেশে এখানে নারীরা কেন এখানে হচ্ছে নিরাপদ বোধ করবেন? উনি নিজেও কিন্তু এখানে খেদ প্রকাশ করেছেন। কিন্তু তাহলে হচ্ছে যে এই যে আমরা প্রত্যেকবার বলি, সবাই মনে করে হচ্ছে যে এটা অন্তর্বর্তীকালীন সরকারের উপর আমাদের কোনো রাগ বিদ্বেষ আছে, তা না রে ভাই। এটা তো আমরা সবাই চাই যে এই সরকার ভালো করুক, এই সরকার সার্থক হোক, এটা হচ্ছে যে আমার নিন্দুকদের মুখে ছাই পড়ুক দেশে বিদেশে, এবং হচ্ছে যে একটা রুল অফ ল এখানে হোক, আইনের শাসন হোক, এবং হচ্ছে যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে আমরা এগিয়ে যাই, যেখানে হচ্ছে বিভিন্ন মতের, বিভিন্ন দলের, বিভিন্ন ধর্মের লোকদেরকে আমরা একসাথে শান্তিপূর্ণভাবে এখানে হচ্ছে আমরা একসাথে থাকতে পারি। কিন্তু এইভাবে যদি চলতে থাকে তাহলে তো কিন্তু মানুষের মনে সংশয় সৃষ্টি হবে। এটার জন্য আমাকে আনার দরকার নেই, সাধারণ মানুষের সাথেই কথা বলুন। এবং এটা আমি বলছি না যেটা সরকারের এখানে দোষ, এবং আমাদের দেশেও তাহলে আমরা এত অর্থনৈতিক প্রবৃদ্ধি করলাম। আগে আমরা শুনলাম যে 71 সালে হচ্ছে পাক হানাদার বাহিনী আমাদের মা বোনদের উপর ইজ্জতের উপর হাত দিয়েছিল, তাহলে এখন তো পাক সেনাবাহিনী নেই, তার মানে আমাদের মধ্যে পশুবৃত্তিটা আছে। আর অনেকে বলতে পারে যে ইন্ডিয়া পাকিস্তান অনেক জায়গায় তো আরো অনেক কিছু নারীদের উপর অন্যায় অত্যাচার হয়। আরে ভাই, আমি তো ইন্ডিয়া পাকিস্তানের নিয়ে তো আমি ব্যস্ত হলে চলবে না, আমার দেশে কি হচ্ছে এটা নিয়ে তো আমার মাথা ব্যথা করতে হবে। তো সরকারকে এখানে দে হ্যাভ টু গভর্ন,
আপনি যদি এখানে সরকারে থাকেন আপনাকে শাসন করতে হবে, দৃঢ়তার সাথে শাসন করতে হবে, কিন্তু এটার সাথে হচ্ছে যে এখানে হচ্ছে যে এক্সেসিভ ইউজ অফ ফোর্স না করে সাধারণ দুষ্টের দমন ও শিষ্টের পালন সরকার করতে হবে, এটাই রাজধর্ম। অনেক ধন্যবাদ। আপনি জানেন ঢাকায় একটি ভাবমূর্তি জরিপ হয়েছে। জি, জরিপটা করেছে একটা সংস্থা, সেই সংস্থার বরাতে সমকাল খবর দিয়েছে, সেটা হলো যে ভাবমূর্তি জরিপে চীনের পক্ষে ৭৬% মানুষ আর ভারতের 11%, 11 ভাগ। এখন আমি পড়েছি এখানে যে আমি নিউজ পেপারে যে এখানে ক্লিপিংটা আসছে এখানে আছে। এখন দেখুন এটা আমি এখানে এটা মেথোডোলজি আমি জানি না, তো আমি এটা বলতে পারবো না, কিন্তু এটা ঠিক যে বিগত সরকারের সাথে এখানে হচ্ছে যে সংশ্লিষ্টতার জন্য ভারতের প্রতি আমাদের দেশের সাধারণ মানুষের একটা বৈরিতা বেড়ে গেছে। এবং তার সাথে সাথে হচ্ছে যেহেতু শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা নেতৃবৃন্দ বা আগের সরকারের যারা সহায়ক ছিল বেশিরভাগই হচ্ছে ভারতে আছে, এবং ওখান থেকে এখনও হচ্ছে এক ধরনের নেগেটিভ প্রোপাগান্ডা চালিয়ে আছে, এবং ভারত সরকার যেহেতু ওদেরকে কোনো কিছুভাবে হচ্ছে বিরত করছে না, তার জন্য মানুষের মনে প্রশ্ন আছে। এবং ভারত সরকারের এখানে হচ্ছে যে এখন যে বাংলাদেশের সাথে যে একটা কি বলবো, এখন একটা যে একটা বই সম্পর্ক না হলেও একটা হচ্ছে একটা শীতল সম্পর্ক যেটা এখানে স্থাপন হয়েছে, সেটার জন্য মানুষের মনে একটা নেগেটিভ রিয়াকশন হতে পারে। কিন্তু I won't read too much into any kind of survey, কেন সার্ভের উপর ডিপেন্ড করবে যে আপনি কাকে জিজ্ঞেস করছেন, আপনি কোন সেগমেন্ট অফ লোক পপুলেশনকে জিজ্ঞেস করছেন। কেন খুব মজার প্রশ্ন, মানে এখানে এটা ইন্টারেস্টিং হচ্ছে, শেখ হাসিনার 2014 সালের নির্বাচন এবং 2019 সালের নির্বাচনকে এখানে যে দুটো দেশ সবার আগে কংগ্রাচুলেশন জানিয়েছিল, এটা ছিল হচ্ছে চীন এবং ভারত। কিন্তু আমি বলবো যেহেতু ভারত এখানে হচ্ছে যে আমাদের রাজনীতিক মানে এরিনাতে বা পলিটিক্যাল এখানে এরিনাতে যে আরো অ্যাক্টিভলি শেখ হাসিনার প্রতি সাপোর্টটা দিয়েছিল বা এখনো দিয়ে যাচ্ছে, তার জন্য হয়তো বা সাধারণ মানুষের এখানে হচ্ছে প্রক্রিয়া একটা আমি বলবো যে একটা নেগেটিভ একটা অ্যাটিটিউড আসছে। এবং চায়না ইজ এ ইকোনমিক পাওয়ার, এটা বলে এটা অস্বীকার করে লাভ নেই। এবং চায়না হচ্ছে চায়না হচ্ছে বাংলাদেশের সাথে বিপুল এখানে বিনিয়োগ করেছে, অবকাঠামোগত বিনিয়োগ করুন, ব্যবসা বাণিজ্য বলুন, আমাদের লার্জেস্ট ট্রেড পার্টনারও বটে। ভারতও আমাদের প্রতিবেশী, এবং ভারতের সাথে হচ্ছে আমাদের এখানে হচ্ছে ব্যবসা বাণিজ্য কানেক্টিভিটি সবই আছে। এবং এখন তো আমাদের সাথে ওদের তেল ও গ্যাসের এখানে আমদানি আবারও নতুন করে শুরু হচ্ছে। তো দুটোই হচ্ছে গ্রাউন্ড রিয়ালিটি। সো ভারত এবং চীনকে দুটাকে আমাদের ব্যালেন্স করে এগোতে হবে। কিন্তু হ্যাঁ, ভারতের যেটা আমি আবারও বলবো, এটা প্রত্যেকবার এখানে এই প্রোগ্রাম থেকে বলি, ভারতের মিডিয়াতে প্রথম দিকে যখন ইন্টারভিউতে যেতাম তাও বলতাম, ভারতকে এখন সিদ্ধান্ত নিতে হবে ওরা কি 17 কোটি লোকের সাথে ওরা সম্পর্ক স্থাপন করবে, নাকি একটি দল এবং একটি পরিবারের সাথে করবে। এতে ভারতের কি লাভ হয়েছে বলেন তো? খুব বেশি তো লাভ আমার মনে হয় না হয়েছে। আমি একদিকে বলবো, কেন এক হচ্ছে যে বাংলাদেশের মানুষের গুডউইলটা হারিয়েছে, এটা হচ্ছে প্রথম কথা। এখন আপনি বলবেন দুধে কেয়ার, নিশ্চয়ই কেয়ার করে, নাহলে এতক্ষণ এটা করবে। এবং যদি ভারত যদি মনে করেন, তর্কের খাতিরে আমি যদি বলি, ওরা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, ঠিক আছে, তাদের পুরানো মিত্র ইত্যাদি ইত্যাদি, আমি বলছি যে একদম র্যাশনালি যদি বলি, ওরা হয়তো বলে আমরা দালাই লামাকেও দিয়েছি। কিন্তু দেখুন, ভারতের যখন চীনের সাথে সম্পর্ক উত্তরণ হলো, ব্যবসা বাণিজ্য বাড়লো 120 থেকে 125 বিলিয়ন ডলারের মধ্যে, এখন 132 বিলিয়ন ডলারের বার্ষিক ওদের ব্যবসা আছে। দালাই লামার উপর কিন্তু একটা কনস্ট্রেন্ট চলে আসে, উনি কিন্তু সরাসরিভাবে আর চীনকে কিন্তু সমালোচনা করতে পারেন না। উনি আছেন ওখানে, ভারতকে করতে পারেন না। তো ভারত তো এখানে একই জিনিস করতে পারে, আমি আপনাকে বলছি। এবং আমাদের সরকারের প্রতিও আমার বলবো যে আমাদের এখানে উপদেষ্টাদের প্রতি কিছু মুন্সিয়ানার অভাব ছিল। কেননা হচ্ছে যে আপনাকে কিন্তু যখন বৈদেশিক সম্পর্ক আপনি যাবেন, কূটনীতিতে যাবেন, তখন কিন্তু আপনার ব্যক্তিগত বিদ্বেষ বা ব্যক্তিগত চিন্তা ভাবনা ওগুলো কিন্তু ইনফ্লুয়েন্স করতে হবে না, স্টেট টু স্টেট রিলেশনশিপ হবে। ভারত এটা করে নাই, উইচ ইজ ভেরি সারপ্রাইজিং। কেন, এটা হচ্ছে বড় একটা দেশ, ওদের ওই ম্যাচুরিটিটা, ওই প্রাজ্ঞতা আসা উচিত ছিল। এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যেও আমি বলবো হচ্ছে প্রথম দিকে কয়েকটা হয়তো বা স্টেপসগুলো আরও আবার চিন্তা ভাবনা করে করা উচিত ছিল। কেন, ভারত যেটা দেখাতে চেয়েছিল অনেক অর্থে, যে বাংলাদেশে হচ্ছে যে দাঙ্গা হয়, বা বাংলাদেশে হচ্ছে যে এখানে আমাদের এখানে
যারা হচ্ছে সরকারকে সমালোচনা করে তাদেরকে এক ধরনের চাপে ফেলা হয়, এটা কিন্তু ভারতীয় মিডিয়া কিন্তু যথেষ্ট পটু, কেন ওদের ইংরেজি মিডিয়া কিন্তু সারা বিশ্বে আছে, ইন্ডিয়ান ডায়াসপোরা আছে, এবং এটা কিন্তু ওরা একটা ক্যাম্পেইনিং প্রোগ্রাম করে ফেলেছে, ওটা কিন্তু আমরা এফেক্টিভলি কাউন্টার করতে পারি না। এবং ভারত এখন একটা ওয়ান মেসেজে চলে আসছে, একটি মেসেজ, মানে হচ্ছে যে ওরা এখন একটা ইলেক্টেড গভর্নমেন্ট বা একটা মোর স্টেবল গভর্নমেন্টের সাথে ওরা হচ্ছে ইন্টারঅ্যাক্ট করবে। সো এখন দেখতে হবে যে ভবিষ্যতে এটা এখন কোন দিকে যায় ভারত বাংলাদেশ সম্পর্ক। আমরা শেষ দিকে আমি কালবেলার একটা শিরোনাম হলো আসামি বিদেশে নিষেধাজ্ঞা দেশে, অর্থাৎ আসামি বিদেশে যে সবাই জানে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে যে এরা দেশ ত্যাগ করতে পারবে না। আমি এখন হচ্ছে যে এখনো তো ডিউ রেসপেক্ট টু আমি এখানে বলবো যে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিওর, লিগ্যাল প্রসিডিওর, আমার তো মনে হয় যে এটা প্রহসন, মানে বিনয়ের সাথে বলবো এখানে, কেননা আপনি এত ঢিলে ঢালা ব্যবস্থা করবেন কেন? যে একটা মানে যে দাগি আসামি যারা দেশের এখানে হচ্ছে লুটপাট, তারপর হচ্ছে খুন গুমের সাথে আছে, তারা এইভাবে কিভাবে অনায়াসে চলে যেতে পারে? তারপর হচ্ছে একটা সাধারণ মানুষকে তুষ্টিকরণ করার জন্য আপনি বলছেন যে আমরা এখানে নিষেধাজ্ঞা দিচ্ছি। আমার মনে হয় যে এই লুকোচুরির দরকারটা নেই, এবং আমার মনে হয় যে ওয়ান এক্সপেক্টস বেটার। কেন এখন তো হচ্ছে যে এখন এই মানে এটাতে আপনার এখানে কিসের ভয় আছে? যে এখানে হচ্ছে যে হচ্ছে অপরাধী তার নামে আপনি হচ্ছে এখানে মামলা এখানে দায়ের করেন, তারপর এখানে হচ্ছে যে নিষেধাজ্ঞা করেন যাতে সে না যেতে পারে। তো চোর পালালে বুদ্ধি বাড়ে, ওই বুদ্ধি দিয়ে তো আমার কোনো কাজ নাই। এবং এটা কিন্তু এবং এটা দেখুন আগে সরকারে এমন ছিল, আমরা দেখতাম যে বিশাল বড় লোন স্ক্যাম হচ্ছে, সরকারের হচ্ছে কাছাকাছি লোক হঠাৎ করে দেখলাম হচ্ছে মিডিয়াতে ফ্ল্যাশ করলো তারা হচ্ছে যে এখানে দুর্নীতিতে আছে, কিন্তু তার আগে তার একদিন আগে ওরা হচ্ছে দেশ ছেড়ে চলে গেছে, কেউ দুবাইয়ে আছে, কেউ মালয়েশিয়াতে আছে, কেউ লন্ডনে আছে, এবং ওখান থেকে বড় বড় এখানে বক্তব্য ছাড়ছে। তো এখনো তো সেই প্রক্রিয়ায় তো দেখছি, মানে এর থেকে আমরা বেরোতে পারছি না আমাদের কেননা আমাদের এখনো আমি বলবো যে আমাদের এখনো কনস্ট্রাকটিভলি আমাদের দেশ গঠন করার জন্য আমাদের অনেক ধরনের ইচ্ছা আছে, কিন্তু আমি কিন্তু ওই পলিসি ইমপ্লিমেন্টেশনে কিন্তু এখনো যথেষ্ট ফাঁক দিচ্ছি। তাই নাহলে তো আপনি আইন শৃঙ্খলার অবস্থা কেন এত অবনতি হবে? বা আপনি কি যদি দেখুন হচ্ছে যে এখানে হচ্ছে আপনার যেখানে নারীরা যখন হচ্ছে ধর্ষণের এগেনস্টে একটা গ্রুপ যদি এখানে প্রতিবাদ করে, তো তাহলে তাদের উপর কেন পুলিশ লাঠিচার্জ করবে? আপনি যদি ব্যাটারি রিক্সা যারা চালক তারা যদি করতে পারে, সিএনজি যারা ড্রাইভার তারা যদি করতে পারে, রেলওয়ে ফোরম্যান যারা আছে তারা যদি করতে পারে, সবাইকে সম্মান রেখে বলছি, তাদেরকে যদি আপনি পিসফুলি আপনি নেগোশিয়েট করতে পারেন, তাহলে ইনাদের উপর কেন লাঠিচার্জ করতে পারবে? যেই দেশে নারীর সম্মান রাখা হয় না, এবং আমাদের দেশে 51% কিন্তু নারী, ওরা সংখ্যাগরিষ্ঠ, কিন্তু দে আর দ্য মেজরিটি, সেই দেশে কিন্তু ভবিষ্যৎ অন্ধকার। যাই হোক, অন্য একদিন আলোচনা করা যাবে, সময় হাতে নেই। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজ রাতের মতো এখানে বিদায় নিচ্ছি, আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।